আজকে আমরা সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স অধ্যায়ের কিছু বেসিক আলোচনা করব। সো এই ভিডিওটার দুইটা পার্ট হতে পারে। প্রথমত আমি আজকের ভিডিওটিতে আমি সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করব এবং নেক্সট অধ্যায়ে আমি ট্রানজিস্টর নিয়ে আলোচনা করব। মাঝখানে কিছু টপিক বাদ যেতে পারে, যেমন রেকটিফায়ার, তারপর আরো কিছু এরকম কিছু টপিক থাকবে যেগুলো আমি বাদ দিব। আসলে সবকিছু তো এখন তাড়াহুড়া করে শেষ করা পসিবল না, যেহেতু তোমাদের কয়েকজন রিকোয়েস্ট করেছে যে এই জিনিসটা যাতে আমি তোমাদের যারা এসএসসি 24 সালের পরীক্ষার্থী আর কি, তো তাদের রিকোয়েস্টে মূলত এটা আমি দুইটা পার্টে আমি ভিডিওটি কমপ্লিট করব। মাঝখানে ছোট ছোট কিছু টপিক বাদ দিব, এগুলো তোমরা একটু নিজেরা পড়ে নিবা, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমত আমরা শুরু করি। এখানে পরিবাহী বলতে আসলে কি বোঝায়? পরিবাহী আমরা জানি যে যে সকল পদার্থ তড়িৎ মানে যে সকল পদার্থের ক্ষেত্রে তড়িৎ পরিবহন করা সম্ভব হয়, তড়িৎ প্রবাহিত হয়, সেটা হচ্ছে পরিবাহী। অপরিবাহী যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না। অর্ধপরিবাহী কি? অর্ধপরিবাহী যেটা মূলত পরিবাহী এবং অর্ধপরিবাহী এই দুজনের মাঝখানে থাকে। হ্যাঁ, ঠিক আছে। তো এটাতে কিছু এক্সাম্পল দেওয়া যায়, অর্থাৎ এটা যদি আমি সংজ্ঞা বলি, সংজ্ঞা যেসব পদার্থের তড়িৎ পরিবাহিতা পরিবাহী পদার্থের চেয়ে কম কিন্তু অপরিবাহীর চেয়ে বেশি, তাদেরকে বলা হয় অর্ধপরিবাহী। অর্ধপরিবাহীর এক্সাম্পল এটা মনে রাখবা এমসিকিউর জন্য। অর্ধপরিবাহীর এক্সাম্পল যে দুইটা এখানে খুব বেশি ইউজ করা হবে, সেটা একটা জার্মেনিয়াম, একটা সিলিকন, ঠিক আছে? সো এই দুইটাই এখানে অর্ধপরিবাহী হিসেবে ইউজ হবে। আচ্ছা, তো এরপর আমরা চলে যাই নেক্সট টপিক, যেটা ব্যান্ড তত্ত্ব। আমি কিন্তু মানে খুবই বেসিক জিনিসগুলো আমি তোমাদের বুঝিয়ে দিব। তোমরা এটাতে আরো ভালো করতে চাইলে তোমরা একটু ভালো করে রিডিং করে নিবা, আর যাদের রিডিং পড়ার সময় নেই তারা অন্তত পক্ষে ভিডিওটা দেখে চলে যাবে আর কি। তাও তুমি অলমোস্ট একটা ওভারঅল একটা আইডিয়া পেতে যাচ্ছ এই ভিডিওগুলোর মাধ্যমে। আচ্ছা, ব্যান্ড তত্ত্বটা কি? ব্যান্ড তত্ত্ব মূলত এই যে আমরা জানি যে পরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রন প্রবাহিত হয়, অপরিবাহীর ক্ষেত্রে প্রবাহিত হয় না। অর্ধপরিবাহীর ক্ষেত্রে মূলত যেটা মানে কিছু ক্ষেত্রে প্রবাহিত হয়, কিছু ক্ষেত্রে প্রবাহিত হয় না, একটা তাপমাত্রার উপর ডিপেন্ড করে আর কি। তো যাই হোক, তো ব্যান্ড তত্ত্ব এই জিনিসগুলো এক্সপ্লেন করে যে কেন এটা পরিবাহী, কেন এটা অপরিবাহী। সো এটা আমরা এক্সপ্লেন করি। প্রথমত এটা আমরা পরিবাহীর জন্য দেখি। এটা পরিবাহী পদার্থের ব্যান্ড। তো এটা ব্যান্ড বলতে আবার কিন্তু এটা কিন্তু ওই যে সঙ্গীত ব্যান্ড না, হ্যাঁ? সো ওটা মাথায় রাখবা। আচ্ছা, তো এখানের মধ্যে এই ওয়াই অক্ষে যেটা থাকে এটা শক্তি ব্যান্ড, আর এক্স অক্ষ বরাবর থাকে আচ্ছা, এক্স অক্ষে তেমন কিছু থাকে না, ওয়াই অক্ষের হিসাবটা রাখবা। ওয়াই অক্ষের হিসাব শক্তি ব্যান্ড। সো এখানে একটা ব্যান্ড থাকে যোজন ব্যান্ড, এটাকে বলা হয় যোজন ব্যান্ড, ঠিক আছে? এর উপর আরেকটা থাকে, ওইটাকে বলা হয় পরিবহন ব্যান্ড। এখন দেখো, এই যে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড, এই দুইটা অনেকটা ওভারল্যাপিং থাকে, মানে একটা পটের উপর ওভারল্যাপিং। ওভারল্যাপিং বলতে আসলে কিরকম, এটা আমি চিত্রটা আরেকবার রাখি। ধরো এটা যোজন ব্যান্ড, হ্যাঁ, এর সাথে ওভারল্যাপ করে এভাবে এখানে কি থাকে, পরিবহন ব্যান্ড থাকে। তাহলে এটা পরিবহন, এটা যোজন ব্যান্ড, ঠিক আছে? সো মাঝখানে এই অংশটা কমন পড়ে যায় আর কি, মানে ওভারল্যাপ করে। এটা বুঝতে পারছো আশা করি। আমি যদি আবার চাইলে ভিন্ন কালার দিয়ে দেখাইতে পারি। ধর এটা যোজন ব্যান্ড, এর উপর এটা পরিবহন ব্যান্ড, কালো কালারটা, হ্যাঁ। সো আমি এখানে কি দেখতে পাচ্ছি দেখো একটু ভালো করে। এই অংশটাতে কিন্তু যোজন ব্যান্ডের কিছুটা আসছে, পরিবহন ব্যান্ডেরও কিছুটা আসছে। তার মানে এখানে আসলে ওভারল্যাপ করতেছে একজন অন্যজনের সাথে, ঠিক আছে? সো এখানে এই জিনিসটা বাদ কি বোঝা যায় দেখো, দুজন ইলেকট্রন থেকে কোনো ইলেকট্রন যদি পরিবহন ব্যান্ডে মুভ করতে পারে, তাহলে ওই পদার্থের মধ্যে তড়িৎ প্রবাহিত হয়, কারণ তড়িৎ পরিবহনের মূল কারণটাই আসলে মুক্ত ইলেকট্রনের প্রবাহ। সো যেসব পদার্থের ক্ষেত্রে তুমি ইলেকট্রন যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে ট্রান্সফার
হয় বা ট্রান্সফার হতে পারে সেসব পদার্থ হচ্ছে এটাকে পরিবাহী পদার্থ হিসেবে বলা হয়। সো এটা পরিবাহী পদার্থ হওয়ার কারণ হচ্ছে এখানে আসলে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড প্রায় একজনের সাথে একজন ওভারল্যাপিং অবস্থায় থাকে। সো এখানে যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে ট্রান্সফার হওয়াটা খুব বেশি শক্তির দরকার হয় না। এখানে আসলে শক্তি ব্যান্ড বলতে এখানে আসলে শক্তির পরিমাণটা বোঝায় ইলেকট্রন ভোল্ট পরিমাপে। সো আসলে দেখো এখানে খুব বেশি শক্তি পার্থক্য আছে এই মানটাতে, এই ভারটাতে না, তারা প্রায় ধরতে গেলে একজন অপরের সাথে যুক্ত। সো এখানে আসলে যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে ইলেকট্রনের ট্রান্সফার হওয়াটা খুবই সহজ, যার কারণে পরিবাহী ব্যান্ড মানে হচ্ছে পরিবাহী পদার্থের ক্ষেত্রে তড়িৎ পরিবহন হয়ে থাকে। এখন আসি অর্ধপরিবাহী ক্ষেত্রে, সরি অপরিবাহী ক্ষেত্রে দেখে আগে। অপরিবাহী ক্ষেত্রে কি হয়? অপরিবাহী ক্ষেত্রে হচ্ছে এটা ধরো যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ড থাকে অনেক উপরে, এটা হচ্ছে পরিবহন, আর তাদের মাঝখানে একটা শক্তির পার্থক্য থাকে, এটা হচ্ছে প্রায় 6 থেকে 15 ইলেকট্রন ভোল্ট। সো এটা খুব বেশি পরিমাণ শক্তি এবং এই শক্তি তাকে বাইরে থেকে সংগ্রহ করতে হয় বা বাইরে থেকে নিতে হয় আর কি। বাইরে থেকে যদি এই পরিমাণ শক্তি সে নিতে পারে তখনই এখান থেকে একটা ইলেকট্রন পরিবহন ব্যান্ডে ট্রান্সফার হইতে পারে। সো যদি এই পরিমাণ শক্তি পেয়ে যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে ইলেকট্রন যাইতে পারে তখনই এই অপরিবাহী পদার্থ পরিবাহী হিসেবে আচরণ করবে, কারণ তখন একটা মুক্ত ইলেকট্রন থাকবে এবং মুক্ত ইলেকট্রন থাকা মানে হচ্ছে আসলে তড়িৎ প্রবাহিত হওয়া, ঠিক আছে। সো তার মানে অপরিবাহী যখন পরিবাহী হবে এর জন্য আসলে তার একটা নির্দিষ্ট একটা শক্তির দরকার হয়, যেটা আসলে সম্ভব হয় না বাস্তবে। তো যার কারণে অপরিবাহী পদার্থগুলো হচ্ছে কোনো ধরনের তড়িৎ প্রবাহিত করতে পারে না, কারণ তাদের একটা শক্তি পার্থক্য আছে। শক্তি পার্থক্যটা ওভারকাম করাটা অত সহজ না। হ্যাঁ, এবার আসি হচ্ছে অর্ধপরিবাহী ক্ষেত্রে কি হয়। অর্ধপরিবাহী ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে অনেকটা কাছাকাছি থাকে আর কি। এই যে এটা হচ্ছে পরিবহন, এটা হচ্ছে যোজন। সো তাদের মধ্যবর্তী পার্থক্য হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্টের চেয়ে কম, ঠিক আছে, এর কম হয়। সো এর মানে হচ্ছে এটা আসলে এর তুলনায় কম না, অবশ্যই এটা অবশ্যই কম। সো এটা এই পরিমাণটা আসলে এটা কভার আপ করা সম্ভব। সো অনেক ক্ষেত্রের জন্য দেখা যায় মানে অর্ধপরিবাহী পদার্থগুলো অনেক ক্ষেত্রেই এরা হচ্ছে পরিবাহীর মতো আচরণ করে, কারণ এখানে ইলেকট্রন শিফট হইতে পারে। আবার মাঝে মধ্যে সে হচ্ছে অপরিবাহীর মতো কাজ করে, তখন হচ্ছে এখানে আসলে ইলেকট্রন শিফট করার প্রয়োজনীয় শক্তি তার মধ্যে থাকে না, ঠিক আছে। এই জন্য অর্ধপরিবাহী হচ্ছে কখনো পরিবাহী আবার কখনো অপরিবাহী হিসেবে কাজ করে। তাহলে এটাও আশা করি বোঝা গেছে পরিবহন ব্যান্ডটা কি জিনিস। এরপর আমি চলে যাই, আচ্ছা এখানে একটা জিনিস বলি, দেখো পরিবহন ব্যান্ড এটা আমি আলাদা করে চিত্র এঁকে বোঝাই। ধরো এটা হচ্ছে যোজন ব্যান্ড, সরি এটা হচ্ছে পরিবহন ব্যান্ড, আর ধরো এটা হচ্ছে যোজন ব্যান্ড। যোজন ব্যান্ডে ধরো এভাবে ইলেকট্রন থাকে, হ্যাঁ, তা ধরো এখানে 4টে ইলেকট্রন আছে, এখানে ভরাট করে দিলাম। এখন কি হবে, তোমার যখন এখান থেকে ইলেকট্রন শিফট হবে তখন কি হবে, এখানে ইলেকট্রন চলে আসবে না। সো দেখো ইলেকট্রনগুলো যখন যাবে তখন দেখো এখানে কি হবে, এই যে এখানে কিছু হোল তৈরি হবে, অর্থাৎ এখানে ইলেকট্রনগুলো চলে গেছে, ইলেকট্রন 4টা ইলেকট্রন চলে গেছে। তো এইখানে দেখো ইলেকট্রনগুলো এই থেকে এখানে চলে গেছে, এখান থেকে এখানে চলে গেছে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। তাহলে এখানে কি হয়েছে, এখানে একটা হোল তৈরি হয়েছে না, একটা খালি জায়গা তৈরি হয়েছে না, এটাকে বলা হয় হোল বা ধনাত্মক চার্জ আর কি। এখানেও মূলত একটা ধনাত্মক চার্জ তৈরি হয়েছে, আর এটাকে বলা হয় ইলেকট্রন, এটা তো জানো। সো এখানে আমরা এই অধ্যায়ে ডট দিয়ে প্রকাশ করব হচ্ছে ইলেকট্রন, আর হুল দিয়ে প্রকাশ করব হচ্ছে তোমার ধনাত্মক ইলেকট্রন, এটাকে ই প্লাস লেখা হয়, ঠিক আছে, বুঝতে পারছো। তো এটা হচ্ছে ধনাত্মক ইলেকট্রন, এটা হচ্ছে ঋণাত্মক ইলেকট্রন, এটাকে ধনাত্মক ইলেকট্রনকে হুল বলা হয়, ঠিক আছে। আচ্ছা এবার আমরা নেক্সট টপিকে যাই। তাহলে হুল আসলে কি, হুল হচ্ছে ধনাত্মক ইলেকট্রন, আর অর্থাৎ ধনাত্মক চার্জযুক্ত ইলেকট্রন, আর আর ইলেকট্রন যেটা তুমি জানো নরমালি সেটা হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন, যেটা আমরা ডট দিয়ে প্রকাশ করব এখানে। তো এখানে হচ্ছে আমরা দুই ধরনের সেমিকন্ডাক্টর দেখব, একটা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, একটা হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। তো ইন্ট্রিনসিক মানে হচ্ছে আসলে এখানে তুমি, এটা আমি সংজ্ঞাটা বলি তুমি শুনো, যে সকল অর্ধপরিবাহীতে কোনো অপদ্রব্য মিশ্রিত থাকে না, মেইন কথাটা লিখতেছি, অপদ্রব্য মিশ্রিত থাকে না,
থাকে হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বলে। আর এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর হচ্ছে কি, যে সকল অর্ধপরিবাহীতে অপদ্রব্য মিশ্রিত করা হয় সামান্য পরিমাণে, ঠিক আছে, অপদ্রব্য এটা হচ্ছে মিশ্রিত করা হয় সামান্য পরিমাণে, ঠিক আছে, সেটা হচ্ছে এক্সট্রিনসিক। এখানে কোন কোন ধরনের অপদ্রব্য মিক্স করা হয়, এইখানে এই অধ্যায়ে আমরা হচ্ছে দুইটা হচ্ছে মিক্সিং এর বিষয়ে জানবো। তো হচ্ছে একটা হচ্ছে অ্যালুমিনিয়াম, যেটাকে অ্যালুমিনিয়াম 3+ বলা হয় আর কি, অ্যালুমিনিয়াম লিখি, অ্যালুমিনিয়াম। আর একটা হচ্ছে আমাদের যোগ করা হচ্ছে বোরন। এটার এটার যোজনী হচ্ছে 3, এটাকে বলা হয় 3 যুজি মৌল। আর এটা হচ্ছে যোজনী হচ্ছে 5, এটাকে বলা হয় 5 যুজি মৌল, ঠিক আছে। তো এগুলো আমরা হচ্ছে এখানের সাথে, অর্থাৎ আমরা আগে যে জার্মেনিয়াম সিলিকন যে যে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীগুলোর নাম জানছিলাম, তাদের সাথে এগুলা ভেজাল হিসেবে মিক্স করে আমরা এগুলার তড়িৎ পরিবাহিতা বাড়াইতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে অপদ্রব্য মিক্স করি কেন? অপদ্রব্য মিক্স করি যাতে আমরা অর্ধপরিবাহী তড়িৎ পরিবাহিতা আরো বাড়াইতে পারি, ঠিক আছে। আচ্ছা, সো এখন এরপর আমরা চলে যাই হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী আর পি টাইপ অর্ধপরিবাহী। দেখো এন টাইপ অর্ধপরিবাহীটা কেমনে তৈরি হচ্ছে, আমি এখানে কিছু মেইন জিনিস লিখে রাখি। এন টাইপ অর্ধপরিবাহীতে তোমার হচ্ছে জার্মেনিয়াম বা সিলিকন এর সাথে আচ্ছা, এখানে একটা এমসিকিউ তোমাদের দিই, সেটা হচ্ছে জার্মেনিয়াম হচ্ছে 0.7 ইলেকট্রন ভোল্ট এবং সিলিকন হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। এটা হচ্ছে আসলে কি, এটা হচ্ছে ওই যে কিছুক্ষণ আগে পড়ছিলাম, এখানে নিয়ে যাই, এই যে তাদের মধ্যবর্তী একটা পার্থক্য, এই যে এখানের মধ্যে যে একটা পার্থক্য আছে, এই দুইটা ব্যান্ডের মধ্যে একটা পার্থক্য, হ্যাঁ, এই পার্থক্যের মানটা হচ্ছে তোমার জার্মেনিয়াম ক্ষেত্রে হচ্ছে 0.7 ইলেকট্রন ভোল্ট হয়, সিলিকনের ক্ষেত্রে 1.1 ইলেকট্রন ভোল্ট হয়। এটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখবা। আচ্ছা, তো এবার আমরা আবার আগের টপিকে ফেরত যাই, এন টাইপ অর্ধপরিবাহী আর পি টাইপ অর্ধপরিবাহী। সো এন টাইপ অর্ধপরিবাহীর ক্ষেত্রে হচ্ছে জার্মেনিয়াম বা সিলিকনের সাথে এখানে ভেজাল হিসেবে কাকে মিক্স করা হবে, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। তাহলে এই সেম জিনিসটা কিন্তু তোমার এখানেও থাকবে, হ্যাঁ। তাহলে দেখো এই সেম জিনিস মানে হচ্ছে সিলিকনের সাথে ভেজাল হিসেবে মিক্স করা হবে, কিন্তু এখানে যেটা ভেজাল হবে এখানে সেটা হবে না। সো কি আমরা ভেজাল ইউজ করতেছি দেখা যাক। সো এখানে ইউজ করবো আমরা হচ্ছে পঞ্চযুজি, এর মানে কি 5 যোজনী বিশিষ্ট কোনো মৌল, ঠিক আছে। আর এখানে হচ্ছে ত্রিযুজি মানে কি, ত্রিযুজি মানে হচ্ছে 3 যোজনী বিশিষ্ট কোনো মৌল, ঠিক আছে, বুঝে গেছে। তাহলে জাস্ট এখানেই পার্থক্য। এন টাইপ অর্ধপরিবাহীর ক্ষেত্রে হচ্ছে আমরা পঞ্চযুজি মানে 5 যুজি সম্পন্ন মৌলগুলো ইউজ করব, আর পি টাইপের ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে 3 যুজি সম্পন্ন মৌলগুলো ইউজ করব ভেজাল হিসেবে। তাহলে আমাদের হচ্ছে পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহী তৈরি হয়ে যাবে। তাহলে আমরা এখন বুঝতে পারছি যে এন টাইপ অর্ধপরিবাহী কিভাবে তৈরি করা হয় এবং পি টাইপ অর্ধপরিবাহী কিভাবে তৈরি করা হয়। সো এটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি তারা আসলে কিভাবে কাজ করে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে মাথায় রাখবা, এন টাইপের ক্ষেত্রে হচ্ছে মেজরিটি হচ্ছে ইলেকট্রন, বটের ডট দ্বারা যেটা প্রকাশ করছিলাম আর কি। আর পি টাইপের ক্ষেত্রে হচ্ছে মেজরিটি আয়ন আর কি, হুল, ঠিক আছে। হুল মানে হচ্ছে কি, ওই যে একটা হুল থাকে এটা। আর এখানে মাইনরিটি হচ্ছে হুল বা হচ্ছে ডট যেটা হুল যেটা থাকে এটা, আর এখানে মাইনরিটি হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে, যেটা হচ্ছে ডট দ্বারা প্রকাশ করা হয়। সো এটা আসলে কেন, এটা আমি এখন এক্সপ্লেন করে বুঝবো, বাট তারপরে এই জিনিসটা কিভাবে মনে রাখা যায় এটা আমি তোমাদের একটু দেখাই। দেখো
এখানে আসলে এই যে এন টাইপের মধ্যে আসলে কি আছে, একটা এন আছে না, এন মানে তুমি মনে রাখবা যে নেগেটিভ, এন ফর নেগেটিভ, ঠিক আছে, এন ফর হচ্ছে নেগেটিভ। তাহলে নেগেটিভ মানে হচ্ছে আসলে এর মেজরিটি থাকবে নেগেটিভ ইলেকট্রন। আবার এদিকে আমি যদি যাই পি টাইপ, পি টাইপ মানে কি, পি টাইপ মানে হচ্ছে পি ফর পজিটিভ, পি ফর পজিটিভ। তো পি ফর পজিটিভ হওয়া মানে হচ্ছে আসলে এখানে তোমার মেজরিটি থাকবে পজিটিভ হুল বা পজিটিভ ইলেকট্রন। আর কি হুল বলতে, কি হুল বলতে পজিটিভ ইলেকট্রন না। সো তার মানে হচ্ছে এখানে নাম থেকে আমি বুঝতে পারবো যে কোনটাতে কি মেজরিটি থাকে। এটা কিন্তু এমসিকিউতে জিজ্ঞেস করে যে এন টাইপ অর্ধপরিবাহীতে কি মেজরিটি থাকে, বা মেজর আয়ন বা হচ্ছে মেজরিটি আয়ন কি থাকে, বা সংখ্যা গরিষ্ঠ আয়ন কি থাকে, সেটা হচ্ছে নেগেটিভ আয়ন বা নেগেটিভ ইলেকট্রন, ঠিক আছে। আর পি টাইপের ক্ষেত্রে যেহেতু পি, পি ফর পজিটিভ, তাহলে পিতে হচ্ছে পজিটিভ ইলেকট্রন থাকবে অর্থাৎ হোল থাকবে মেজরিটি হিসেবে, এবং মাইনরিটি হিসেবে উল্টাটা থাকবে, ঠিক আছে। তাহলে আমরা এন টাইপ বললে এন এর থেকে আমি নেগেটিভ বুঝতে পারছি, তাহলে হচ্ছে এখানে নেগেটিভ ইলেকট্রন থাকবে মেজরিটি হিসেবে, আর মাইনরিটি থাকবে হচ্ছে হোল মানে উল্টাটা। আর পি টাইপের ক্ষেত্রে পি ফর হচ্ছে পজিটিভ, তাহলে পজিটিভ ইলেকট্রন বা হোল থাকবে মেজরিটি হিসেবে, আর মাইনরিটি হিসেবে থাকবে হচ্ছে নেগেটিভ ইলেকট্রন বা ডট, ঠিক আছে। এবার আমরা দেখি যে পি টাইপ আসলে কিভাবে গঠন হয়। দেখো, আচ্ছা আমরা এখানে কি বলছি আবার একটু দেখি। এন টাইপের ক্ষেত্রে আমাদের কি লাগে বেজাল হিসেবে 5 যুজি সম্পন্ন। দেখো 5 যুজি সম্পন্ন মৌল এন টাইপ তৈরি করার ক্ষেত্রে কাজে লাগে। মানে বেজাল হিসেবে আমি জার্মেনিয়াম সিলিকন এদের সাথে হচ্ছে বেজাল হিসেবে 5 যুজি একটা মৌল যদি আমি অ্যাড করতে পারি, তাহলে এটা হচ্ছে এন টাইপ হয়ে যাবে। তাহলে 5 যুজি সম্পন্ন কি অ্যাড করা যায়, বোরন অ্যাড করা যায়, যেটা আমরা এক্সাম্পল উপরে বলছিলাম। কারণ হচ্ছে বোরনে কিন্তু 5 যোজনী সম্পন্ন। তা আমরা আর্সেনিক দিয়ে দেখতে পারি। দেখো আমাদের হচ্ছে জার্মেনিয়াম আছে, এগুলো হচ্ছে জার্মেনিয়াম। তো জার্মেনিয়ামের লাস্ট শক্তি স্তরে 4টে ইলেকট্রন থাকে। সো 4টে ইলেকট্রন দিলাম। সো এরকম হচ্ছে অনেকগুলা জার্মেনিয়াম আছে, প্রত্যেকটা লাস্ট শক্তি স্তরে 4টা করে ইলেকট্রন আছে, ঠিক আছে। সো আমি হচ্ছে এগুলো একটু ডুপ্লিকেট করি, ঠিক আছে। সো এখন দেখো এখন এই জার্মেনিয়ামগুলোর মাঝে আমি হচ্ছে বেজাল হিসেবে আমি 5 যোজনী সম্পন্ন একটা মৌল রাখবো, যেটা আর্সেনিক। কারণ আর্সেনিকের যোজনী কিন্তু 5, কারণ আর্সেনিকের সর্বশেষ শক্তি স্তরে 5টি ইলেকট্রন থাকে, ঠিক আছে, বুঝে গেছে। যেহেতু আমি এন টাইপ গঠন করতে চাচ্ছি, এন টাইপ গঠন করতে চাচ্ছি, তাই আমাকে হচ্ছে বেজাল হিসেবে 5 যোজনী সম্পন্ন মৌল নিতে হচ্ছে, অর্থাৎ মানে এখানে আর্সেনিক নিচ্ছে আর কি, বা বোরনও নিতে পারো তুমি, বোরনও সেম। তো এখন আর্সেনিকের লাস্ট শক্তি স্তরে কয়টা থাকে যোজনী, 5টা থাকে না। তাহলে আমি এগুলো দিয়ে দিই, 1 2 3 4, 4টা তো আছে, আরেকটা এক্সট্রা আছে, তো আরেকটা এক্সট্রাটা এদিকে করে দিলাম, ঠিক আছে। তো আচ্ছা, তো 5টা দিলাম। এখন তাদের সাথে কি হবে আসলে, এদের মধ্যে একটা বন্ধন হবে, ঠিক আছে। আমি এগুলো একটু কাছাকাছি আনতেছি, ঠিক আছে। সো এখানে আমি বন্ধনটা একটু অন্য কালার দিয়ে দেখাই। দেখো এই যে একটা এখানে বন্ধন হয়েছে, এখানে একটা বন্ধন হয়েছে, এখানে একটা বন্ধন হয়েছে, এখানে একটা বন্ধন হয়েছে, অর্থাৎ তারা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করছে আর কি। তাহলে জার্মেনিয়ামও 4টা শেয়ার করছে, আর্সেনিকও হচ্ছে 4টা শেয়ার করছে, কিন্তু ঘটনাটা এক জায়গায় কোন জায়গায় ঘটতেছে সেটা হচ্ছে এই যে এখানে আর্সেনিকের যে একটা ইলেকট্রন বাকি রয়ে গেছে, ইলেকট্রনটা তাহলে কি হবে, ইলেকট্রনটা হচ্ছে মুভ করতে পারবে, মানে সে মুক্ত, স্বাধীন। তাহলে এই যে মুক্ত ইলেকট্রন থাকা মানে কি আসলে, এটা প্রবাহিত হওয়া মানে কারেন্ট প্রবাহিত করা বা তড়িৎ প্রবাহিত করা। তাহলে সে আসলে মুভ করতে পারবে, সে এদিকে 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 এদিকে, সে কিন্তু পুরো জায়গাটা সে বিচরণ করতে পারবে। তাহলে এই যে সে একটা মুক্ত ইলেকট্রন হিসেবে কাজ করতেছে, এই যে মুক্ত ইলেকট্রন থাকা, তার মানে হচ্ছে এখানে যেহেতু একটা ইলেকট্রন বাড়তি আছে, এই জন্য এটা হচ্ছে নেগেটিভ ইলেকট্রন বলা হয়, যেটাকে ডটকে কি বলছিলাম আমরা, নেগেটিভ ইলেকট্রন। তাহলে এখানে নেগেটিভ ইলেকট্রন বেশি আছে, নেগেটিভ ইলেকট্রন বেশি থাকার কারণে এখানে বলা হচ্ছে যে মেজরিটি মেজরিটি ইলেকট্রন বলা হচ্ছে। কারণ এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা ইলেকট্রন হচ্ছে বাড়তি আছে, মানে যেটা হচ্ছে মুক্তভাবে চলাফেরা করতে পারতেছে, তাই কেউ ধরে রাখে নাই, কিন্তু বাকিগুলোকে ধরে রাখছে। মানে বাকিগুলো তো সবাই বন্ধনে হচ্ছে যুক্ত হয়ে গেছে, তাই না, কিন্তু এটাকে তো কেউ হচ্ছে বন্ধনে যুক্ত করে নাই, তাহলে সে মুক্ত স্বাধীন। তো এখানে যেহেতু একটা বাড়তি ইলেকট্রন থাকে, তাই এটাকে হচ্ছে মেজরিটি হচ্ছে ইলেকট্রন ধরা হয় বা নেগেটিভ ইলেকট্রন ধরা হয়, এবং এই জন্য এর নাম হচ্ছে এন টাইপ, বা এরা হচ্ছে এন টাইপ গঠন করতে পারে।
ঠিক আছে, এবার আমরা হচ্ছে পি টাইপ গঠন করি। তো পি টাইপের ক্ষেত্রে হচ্ছে সেম, আমি এই জার্মেনিয়ামগুলো সেমভাবেই নিব। সেম জিনিসটা আমি আবার একটু কপি করে নিই। সরি, আচ্ছা, সো এটা আমি নিয়ে আসলাম। আচ্ছা, আমি এখানে দেখাই তোমাদের। এখানে জাস্ট আমি আর্সেনিকটা মুছে দিব আর এগুলো মুছে দিব। ঠিক আছে, এটা আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা পি টাইপ গঠন করব। ঠিক আছে, সো পি টাইপের ক্ষেত্রে কি হচ্ছে, জার্মেনিয়ামের এই ইলেকট্রনগুলো আমি দিয়ে দিই। এখন আমরা হচ্ছে যেহেতু পি টাইপ গঠন করব, সো পি টাইপে হচ্ছে আমরা কি পড়ছিলাম, পি টাইপে হচ্ছে এই যে 3 যুজি সম্পন্ন মৌল আমাকে বেজাল হিসেবে মিক্স করতে হবে। তাহলে এখানে আমি বেজাল হিসেবে 3 যুজি নিব। তাহলে 3 যুজি হচ্ছে কি আছে, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, মানে হচ্ছে অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3। তাহলে তার সর্বশেষ শক্তি স্তরে 3টা ইলেকট্রন থাকে, তাহলে 3টা দিলাম। এখন কি হলো এখানে ঘটনা, এদের দুজনের মধ্যে একটা বন্ধন হয়েছে, এদের দুজনের মধ্যে একটা বন্ধন হয়েছে, এদের দুজনের মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন হয়েছে। এখন এই ওর সাথে তো ওর সাথে কারো নাই, তাই না? তাহলে এখানে কিন্তু একটা হোল তৈরি হয়েছে, মানে তার আসলে এখানে আসলে ইলেকট্রন নাই, সে হয়তো বা কারো থেকে একটা ইলেকট্রন ধার করে নিয়ে সেই কাজটা করতে হবে। তাহলে তার এখানে একটা হোল তৈরি হয়েছে না? তাহলে এই হোলটা আসলে কিভাবে পূরণ করা হয়, সেটা পূরণ করা হয় এদিক থেকে সে এদিকে শিফট করে, ইলেকট্রন ইলেকট্রন শিফট করে এদিকে যায়। তো এখানে কি হয়, এরপরেতে হচ্ছে এখানে একটা হোল তৈরি হয়ে যায়। আবার কিছুক্ষণ পরে এ হচ্ছে একে দিয়ে দেয়, যখন উদ্যোগার হয় তখন হচ্ছে আবার এদিকে কি হয়, তখন এখানে হচ্ছে আবার হোল তৈরি হয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে কি আসলে দেখে মানে বাইরে থেকে কেউ একজন মনে করবে যে আসলে এখানে তোমার মানে মনে হচ্ছে যে আসলে হোলটা ট্রান্সফার হচ্ছে না, মানে এই হোলটা আসলে মনে হচ্ছে যে সে এদিকে 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 করে করে পুরো জায়গাটা ঘুরতেছে আসলে, এটা মনে হচ্ছে না, মানে হুলটাই ঘুরতেছে এরকম মনে হচ্ছে না, আসলে কিন্তু হুল ঘুরতেছে না, ইলেকট্রনই কিন্তু জায়গা স্থানান্তর করতেছে। তো এটাকে যেহেতু আসলে মনে হয় যে এখানে হুল ট্রান্সফার করতেছে বা হুলগুলো শিফট হচ্ছে, সো এটাকে হচ্ছে মেজরিটি হিসেবে আমরা ধরি হুল। ঠিক আছে, আসলে হুল কোনো আসলে বাস্তব কোনো কণা নাই, হুল হুল নামে কোনো কিছু নাই, জাস্ট এটা ধরার সাথে ধরা হয়েছে। হ্যাঁ, তাহলে মেজরিটি হচ্ছে আসলে হুল বলা হয় এটার ক্ষেত্রে। এবং হুল যেহেতু ধনাত্মক ইলেকট্রন, তাই হচ্ছে এখানে এটার নাম হচ্ছে পি টাইপ, মনে থাকবে। আর এখানে মাইনরিটি কে, আচ্ছা মেজরিটি ওয়ার্ডটা মানে আসলে কি বোঝাচ্ছে, মেজরিটি মানে হচ্ছে আসলে এখানে কি বেশি আছে, যেমন এখানে হোল একটা বেশি আছে না, যেমন আগের ইয়াটাতে আমরা কিন্তু দেখছি যে ওখানে কোনো হোল ছিল না, আমরা তো মানে পাল্লারও ইলেকট্রনটা বেশি পাইছি, কিন্তু এখানে দেখা যাচ্ছে হোল একটা বেশি, মানে হোল একটা বারবার হচ্ছে মুভ করতেছে। আর ওইখানে আমাদের ইলেকট্রন মুভ করতেছিল এদিক ওদিক ফ্রিলি, কিন্তু এখানে হোল মুভ করতেছে। তাহলে হোল যেহেতু মুভ করতেছে, হোল যেহেতু ধনাত্মক, তাই এখানে মেজরিটি হচ্ছে ধনাত্মক বা হোল বলা হয়, ধনাত্মক ইলেকট্রন বা হোল বলা হয়। আর মাইনরিটি কি, মাইনরিটি মানে হচ্ছে যেটা কম আছে, সো কম কি আছে, কম অবশ্যই ইলেকট্রন কম হবে, মানে এই পি টাইপের ক্ষেত্রে ইলেকট্রন কম। আর এন টাইপের ক্ষেত্রে হচ্ছে কি কম, তোমার মানে হোল কম ছিল, এখানে এখানে ইলেকট্রন বেশি ছিল, তাই না? সো আশা করি বুঝতে পারছো। এবার আমরা চলে যাই হচ্ছে পিএন জাংশন ডায়োড, এটা খুব ইম্পর্টেন্ট টপিক। পিএন জাংশন ডায়োড, এটা খুবই মজার, দেখো একটু মনোযোগ দাও। এটা হচ্ছে, আচ্ছা পিএন জাংশন ডায়োড মানে কি, পি টাইপ এবং এন টাইপ দুইটাকে মিক্স করলে পিএন জাংশন ডায়োড তৈরি হয়। সো পি টাইপ, এটা হচ্ছে ধরো পি টাইপ, আরেকটা হচ্ছে আমি এন টাইপ নিই, এটা হচ্ছে ধরো এন টাইপ। সো পি টাইপ এবং এন টাইপ তৈরি করতে জানি আমরা অলরেডি, তাই না? পি টাইপ তৈরি করা হচ্ছে পঞ্চযুজি, সরি, পি টাইপ তৈরি করা হচ্ছে 3 যুজি মৌলকে বেজাল হিসেবে যুক্ত করে, আর এন টাইপ তৈরি করা হচ্ছে 5 যুজি মৌলকে বেজাল হিসেবে যুক্ত করে। এখন এই যেখানে ধরো আমি অলরেডি তৈরি করে ফেলছি এগুলা, পি টাইপ তৈরি করা আছে অলরেডি। আচ্ছা আমি এখানে নেগেটিভ কেন দিচ্ছি আমি পরে বোঝাচ্ছি, আর এখানে পজিটিভ। আচ্ছা, তো নেগেটিভের উপরে, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করি, পি টাইপ, পি টাইপ মানে কি আসলে, এখানে মেজরিটি কি, হোল না, পি পর কি বলছিলাম পজিটিভ, তাহলে এখানে পজিটিভ আদান বেশি মানে হোল বেশি, তো এখানে প্রত্যেকটাতে একটা একটা হোল দিব।
এখানে যদি আসলে সবগুলোতে হুল থাকে না, এখানে কিছু কিছু আসলে ইলেকট্রন থাকে। এখানে আসলে মেজরিটি হুল বলা হয়েছে, সবগুলো হুল বলা হয় নাই। যদিও আমি জাস্ট এক্সপ্লেনেশনের সুবিধার্থে আমি সবগুলোকে হুল দিলাম আর কি, কিন্তু আসলে এখানে কিছু কিছু আবার ইলেকট্রন থাকে, ঠিক আছে? কারণ এখানে মেজরিটি হুল বলা হয়েছে, সবগুলো হুল না, মানে কিছু কিছু ইলেকট্রনও থাকে। সো আমরা বোঝানোর সুবিধার্থে সবগুলোকে হুল দিলাম, আর এখানে সবগুলোকে আমি হচ্ছে ইলেকট্রন দিব। ঠিক আছে? আচ্ছা, তো এবার আচ্ছা এখানে এই জিনিসটা বোঝাই, এখানে মাইনাস কেন আর এখানে প্লাস কেন। মাইনাস কেন প্লাস কেন এটা বুঝতে হলে আমাদেরকে পি টাইপ যখন পড়াইছিলাম, এই দেখো এখানে দেখো, এখানে আসলে কি দেখা যাচ্ছে, এখানে একটা ইলেকট্রনের ঘাটতি না? সো ইলেকট্রনের ঘাটতি মানে কি, তার ইলেকট্রন নাই, সে কিন্তু ইলেকট্রন গ্রহণ করবে অন্যজন থেকে, সে কিন্তু গ্রহণ করার জন্য প্রস্তুত। সো যখন কোন একটা পরমাণু অন্যজন থেকে কোনো ইলেকট্রন গ্রহণ করতে চায়, তখন তার উপর, বা ইলেকট্রন ধরো গ্রহণ করছে, তাহলে তার উপর কি চার্জ যুক্ত হয়? তার উপর কিন্তু নেগেটিভ চার্জ যুক্ত হয়। যেমন আমরা একটা এক্সাম্পল দিই, ক্লোরিন যখন ইলেকট্রন গ্রহণ করে তখন তাকে আমরা কি বলি? ক্লোরিন মাইনাস বলি না? তাহলে ইলেকট্রন যদি গ্রহণ করে বা গ্রহণ করতে চাই এরকম যদি হয়, তাহলে তার উপর একটা নেগেটিভ চার্জ যুক্ত হয়ে যায়। সো পি টাইপ যেহেতু এখানে একটা ইলেকট্রন কম, সেই ইলেকট্রন গ্রহণ করতে প্রস্তুত, তাই এখানে সবগুলোতে নেগেটিভ বসছে। ঠিক আছে, বুঝতে পারছো? আর এন টাইপের ক্ষেত্রে প্লাস কেন? কারণ এন টাইপে তুমি খেয়াল করে দেখবা, আমি যখন পড়াইছিলাম ওইখানে কিন্তু একটা ইলেকট্রন কিন্তু বেশি ছিল, ওই ইলেকট্রনটা কিন্তু মুভ করতেছিল। সো ইলেকট্রন বেশি থাকার কারণে, যার হচ্ছে ইলেকট্রন বেশি থাকে, সে কিন্তু ইলেকট্রন ত্যাগ করতে প্রস্তুত। সো যে ইলেকট্রন ত্যাগ করে তার উপরে কিন্তু প্লাস তৈরি হয়। যেমন একটা এক্সাম্পল দিই, সোডিয়াম মাইনাস ইলেকট্রন, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে কি হয়ে যেত? সোডিয়াম প্লাস হয়ে যেত। সো তার মানে কেউ যদি ইলেকট্রন ত্যাগ করতে চায়, তাহলে তার উপর কিন্তু প্লাস চার্জ তৈরি হয়। তো এখানে আসলে এন টাইপের ক্ষেত্রে হচ্ছে সেম ঘটনা ঘটে, তার একটা ইলেকট্রন বেশি থাকে, যার কারণ হচ্ছে সে কিন্তু ইলেকট্রন ত্যাগ করে দিতে পারে এবং তার উপর প্লাস সাইনগুলো সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তাহলে তো বুঝে গেছে। এবার আমরা যাই, এখানে হুল কি, হুল কেন আসছে, এখানে ডট কেন আসছে, এটা আমরা আগেই বলছি। পি টাইপ মানে হচ্ছে পি টাইপের মধ্যে আসলে আমাদের কি বেশি থাকে? হুল বেশি থাকে, এই কারণে আমি এখানে সবগুলোতে হুল দিছি। আর এন টাইপের মধ্যে কি বেশি থাকে? নেগেটিভ ইলেকট্রন বেশি থাকে, তাই এখানে সবগুলো ডট দিছি। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে আমাদের আসলে এখানে ডায়োডটা কেমনে তৈরি হচ্ছে। দেখো, যখন এদেরকে হচ্ছে কানেক্ট করা হয়, কানেক্ট করা হলে কি হয়, এই যে হুলগুলা, হুলগুলা কিন্তু কি করে, হুলগুলা হচ্ছে তোমার এদিকে চলে যায়, এদিকে চলে আসে কেন? সে চায় যে আচ্ছা হুল মানে কি? হুল মানে হচ্ছে কি, পজিটিভ আধান না? তাহলে পজিটিভ আধান অবশ্যই চাইবে যে তার বিপরীত আধান মানে হচ্ছে ঋণাত্মক আধানের দিকে হচ্ছে ছুটে যেতে। তাহলে এই হুল কি করে, এই ঋণাত্মক আধান ইলেকট্রন যখনই দেখবে সে চাইবে যে ওইদিকে চলে যেতে। আর ঋণাত্মক আধান কি করবে, এই যে ইলেকট্রনগুলো ডটগুলা হচ্ছে ঋণাত্মক আধান না, তাহলে সে চাইবে কিন্তু সবসময় হচ্ছে সে হুলের দিকে চলে যেতে। বুঝে গেছে? তাহলে এই যে তারা একে অপরের দিকে যে যাত্রা করার যে প্রবণতা, একে অপরকে আকর্ষণ করে, এই যাওয়ার সময় একটা ঘটনা ঘটে, কি হয় দেখো, দাগগুলো মুছে দিই। এখানে হচ্ছে কি হয়, এখানে ধরো এখান থেকে চলে আসছে এগুলো সব সামনের দিকে, সামনের সারিতে। তো এখানে ঘটনাটা হচ্ছে কি, তোমার এটা হচ্ছে আকর্ষণ করতেছে একে, এটা আইকে, এটা আইকে, কিন্তু তাদের মাঝখানে কি হয়ে যায়, এই যে একটা পজিটিভ আদান, একটা নেগেটিভ আদান, একটা পজিটিভ একটা নেগেটিভ, তারা কিন্তু আকর্ষণ করতেছে। কিন্তু ঝামেলাটা ঘটে কোথায় দেখো, এই যে হুলটা আছে না, এই হুলের সাথে ওর সাথে বিকর্ষণ হয়। তো দেখাই ভালো করে, এই হুলের সাথে ওর সাথে বিকর্ষণ হয়। আগে এগুলো মুছে দিয়ে দাঁড়াও। এই হুলের সাথে ওর সাথে বিকর্ষণ হচ্ছে, আবার এই নেগেটিভের সাথে এই নেগেটিভের বিকর্ষণ হচ্ছে। এটা কিন্তু প্রত্যেকটার মধ্যে হচ্ছে। তাহলে এটা এটা বিকর্ষণ, এটা এটা বিকর্ষণ। এই যে বিকর্ষণের কারণে তাদের মধ্যে কি হয়, একটা এখানে বাধা তৈরি হয়, একটা স্থিরতা তৈরি হয়, মানে এখানে তাদের আর কোনো গতি থাকে না। তো এখানে একটা বাধা তৈরি হয়ে যায়, এই বাধা তৈরি হয় বা একটা দেওয়াল তৈরি হয়ে যায়। এই পুরো জিনিসটাকে এই দেওয়ালটা বলা হয় আর কি, এই পুরোটাই হচ্ছে ওই দেওয়ালটা, এটাকে বলা হয় হচ্ছে ডিপ্লেশন লেয়ার। ঠিক আছে, এই যে রং করা, হলুদ রং করা যে অংশটা দেখতেছো, এটাকে বলা হয় হচ্ছে
তো দেওয়াল বলা হয় আর কি, যেটা হচ্ছে তাদের মধ্যে ইলেকট্রন প্রবাহে বাধা দান করতেছে। তাহলে এটাকে বলা হয় ডিপ্লেশন লেয়ার, বা হচ্ছে বলা হয় নিঃশেষিত স্তর বা অঞ্চল, বা ডিপ্লেশন রিজিয়ন, অনেকগুলো নাম বলা হয়। সো এই জিনিসটা খেয়াল রাখবা। তাহলে পিএন সংযোগের মধ্যে যখন দেখা যায় যে এখানে একটা মাঝখানে একটা অংশে ধনাত্মক এবং ঋণাত্মক আদানগুলা হচ্ছে একে অপরকে, মানে হচ্ছে ধনাত্মক ধনাত্মককে, বা মানে হচ্ছে হুলগুলা হচ্ছে ধনাত্মক আদানকে, আর এই ইলেকট্রনগুলো হচ্ছে ঋণাত্মক আদানকে পরস্পর বিকর্ষণ করে, যার ফলে এখানে একটা মাঝখানে আহ, মানে মানে মাঝখানে কোনো গতিশীল আদানের কোনো অস্তিত্ব থাকে না, যেখানে কোনো আদানের গতিশক্তি থাকে না, সেই অংশটাকে বলা হয় নিঃশেষিত অঞ্চল বা ডিপ্লেশন লেয়ার। ঠিক আছে, এখানে হলুদ রং করা যে অংশটা ওইটা। এখন আসি এটাকে বলা হয় আসলে জাংশন ডায়োড আর কি। এখন ডায়োডটাকে কিভাবে লেখা হয় দেখো, ডায়োডটাকে লেখা হচ্ছে, ডায়োডের সংকেত হচ্ছে এরকম, এদিকে দাগ থাকে। সো এদিকে হচ্ছে পি থাকে, এদিকে হচ্ছে এন থাকে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে তীর চিহ্ন কোন দিকে আছে? এদিকে দেখাচ্ছেন একটা তীর চিহ্নের মতো একটা চিহ্ন। সো এটার মানে একটা জিনিস মনে রাখতে পারো যে কারেন্ট সবসময় এই দিক দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমার কারেন্ট প্রবাহিত হবে এদিক দিয়ে, কিন্তু যদি এদিক দিয়ে প্রবাহিত হয় তাহলে কোনো কিছু হবে না। তাহলে এটা একমুখী করে আর কি, জাস্ট তুমি এদিকে তুমি কারেন্ট দিতে পারবা, উল্টা দিকে যাবে না। এটার দিকের মাধ্যমে তুমি সেটাই বুঝতে পারবা। ঠিক আছে, এখন এটা আমরা একটু ইয়ার মাধ্যমে বুঝি। এটাতে আমরা দুই ধরনের জিনিস পড়বো, একটা হচ্ছে যেটা এই চিত্রের মাধ্যমে বুঝাই দিই, বারবার চিত্র না এঁকে। পিএন জাংশন আশা করি বুঝতে পারছো। সো এবার হচ্ছে আমরা পড়বো, এখানে দুই ধরনের আছে, একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াসিং বলে মেবি, হ্যাঁ ফরওয়ার্ড বায়াস, আর এটা হচ্ছে রিভার্স বায়াস। ইংলিশে বলতেছে আর কি, বাংলায় হচ্ছে এটাকে বলা হয় সম্মুখবর্তী যুগ, আর এটাকে বলা হচ্ছে তোমার কি বিপরীতবর্তী, দাঁড়াও একটু দেখি, বিপরীত যুগ বলা হয় এটাকে, হ্যাঁ বিপরীত যুগ। সো বাংলা ইংলিশ দুইটা নামই জেনে রাখবা। এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস বা সমবর্তী যুগ, এটা হচ্ছে রিভার্স বায়াস বা হচ্ছে বিপরীতবর্তী যুগ বা বিপরীত যুগ। ঠিক আছে, তো এখন হচ্ছে এগুলো আসলে কিভাবে কাজ হচ্ছে এটা একটু দেখি। ফরওয়ার্ড বায়াস মানে হচ্ছে আসলে এই দিক দিয়ে যাচ্ছে আর কি, যেটা আমরা এখানে বলছিলাম যে ডায়োডের চিহ্নটা এরকম থাকে। সো এই জিনিসটা মানে হচ্ছে আসলে এদিক দিয়ে কারেন্ট দিলে যাবে, এদিক দিয়ে গেলে যাবে না। তাইলে সেই হিসেবে সমবর্তী বায়াস যেহেতু এদিকে যাচ্ছে, বা ফরওয়ার্ড বায়াস যেহেতু এদিকে যাচ্ছে, তাহলে কিন্তু তার দিক দিয়ে কারেন্ট কিন্তু প্রবাহিত হওয়ার কথা, এটা হচ্ছে কারেন্ট অকে থাকার কথা। কিন্তু রিভার্স বায়াস যেহেতু এদিকে যাচ্ছে, তাহলে এখানে কারেন্ট যাওয়ার কথা না। ঠিক আছে, এখন এই জিনিসটা আমরা হচ্ছে থিওরিটিক্যালি দেখব যে আসলে কেন হচ্ছে এই জিনিসটা। সো এখানে ফরওয়ার্ড বেস করা হয় কীভাবে, ফরওয়ার্ড বেস গঠন করার হচ্ছে এখানে একটা ব্যাটারি যোগ করা হয়, পি টাইপ যেদিকে আছে সেদিকে পজিটিভ ব্যাটারির প্লাস সাইন যুক্ত করা হয়, আর এন টাইপ যেদিকে আছে সেদিকে ব্যাটারির নেগেটিভ প্রান্ত যুক্ত করা হয়। যুক্ত করার পরে এবার হচ্ছে দেখো, এখানে আসলে পজিটিভ এবং এখানে নেগেটিভ, পজিটিভ পি টাইপ তারা পরস্পরকে বিকর্ষণ করতেছে না, এন টাইপ তারা হচ্ছে পরস্পর ইলেকট্রনগুলো বিকর্ষণ করতেছে না। এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে ইলেকট্রন যেগুলো আছে এখানে ডট ডট যেগুলো আছে, এগুলো হচ্ছে এই দিক দিয়ে তার ডান পাশে দেখতেছে ইলেকট্রন আছে, মানে হচ্ছে নেগেটিভ আধান আছে, তাহলে সে কিন্তু এদিকে আসতে চাইবে না, সে কিন্তু উল্টা দিকে যেতে চাইবে, মানে হচ্ছে সে আসলে এদিকে যাইতে চাইবে। আর এদিকে যে হুলগুলো আছে, এই যে হুলগুলা, এই হুলগুলো দেখতেছো, এই হুলগুলার এদিকে কিন্তু আবার পজিটিভ আদান, তাহলে ও যেহেতু পজিটিভ, ও হচ্ছে পজিটিভকে বিকর্ষণ করবে, তাহলে ও কিন্তু এদিকে আসতে চাইবে না, সে এদিকে যাবে। তাহলে তার ক্ষেত্রে দেখা যাচ্ছে তার দিকটাও এদিকে হচ্ছে। তাহলে আগেও কিন্তু সেম দিক ছিল, কিন্তু আগে এই বিকর্ষণটা ছিল না, এখন এদিকে একটা বিকর্ষণ কাজ করতেছে, এদিকে বিকর্ষণ কাজ করতেছে, আগে এই বিকর্ষণটা ছিল না। সো এখন কি হচ্ছে, এখন যেহেতু এদিকে একটা বিকর্ষণ এদিকে আকর্ষণ, এই দুইটার চাপাচাপিতে পড়ে এই মাঝখানে যে ওয়ালটা ছিল, হ্যাঁ এটা আমি যদি আরেকটু করি, মাঝখানে যে ওয়ালটা ছিল, ওয়ালটা হচ্ছে আরো ছোট হয়ে আসবে, মানে হচ্ছে এটা ধরো আরো ছোট হয়ে গেছে, মানে আগে যতদূর ছিল ধরো তার থেকে আরো কমে গেছে আর কি। এটা আমি একবার মুছে দিয়ে দেখাই তোমাকে, মানে আগে যে ডিপ্লেশন লেয়ারটা ছিল সেটা আগে অনেকটা বড় ছিল না, এখন হচ্ছে অনেকটা ছোট হয়ে যাবে আর কি। এই ধরো এই অংশটা এখন ডিপ্লেশন লেয়ার, তাহলে আগে চেয়ে
এই বাধার পরিমাণ, এটা হচ্ছে একটা বাধা দাঁড়ান, তুমি বাধাদানকারী দেওয়াল বলতে পারো, যেটা আসলে তোমার তড়িৎ প্রবাহকে বাধা দান করতেছে। সো এই দেওয়ালটা আসলে আগের চেয়ে আরো কমে যাবে। সো এটাই হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং এরিয়া, মানে হচ্ছে এইটা যেহেতু কমে যায় তাহলে হচ্ছে এখানে আসলে এই হোলগুলো এদিকে চলে যেতে পারে এবং এই ইলেকট্রনগুলো এদিকে চলে যেতে পারে। তাহলে ইলেকট্রন এদিকে এসে এদিকে চলে যাওয়া মানে কি আসলে আবার সে ঘুরতে পারে। সো ঘোরা মানে হচ্ছে আসলে ইলেকট্রনের প্রবাহ হচ্ছে, আর ইলেকট্রনের প্রবাহ হওয়া মানে হচ্ছে আসলে কারেন্টের প্রবাহ বা তড়িৎ প্রবাহিত হওয়া। এজন্য আমরা সম্মুখবর্তী যুগে আমরা প্রবাহ দেখতে পাই, কারণ এখানে আসলে তোমার ডিপ্লেশন লেয়ারটা ছোট হয়ে যায়। এখন রিভার্স বায়াসের ক্ষেত্রে কি হয়? রিভার্স বায়াসের ক্ষেত্রে তোমার পি টাইপ এবং এন টাইপ, আচ্ছা এই চিত্রের মধ্যে বুঝাই আমি। হ্যাঁ, শুধুমাত্র এখানে ব্যাটারি চেঞ্জ করা হয়। ব্যাটারি হচ্ছে কি যেদিকে পি টাইপ আছে সেদিকে হচ্ছে উল্টা মানে নেগেটিভ দেওয়া হয়, আর যেদিকে এন টাইপ আছে সেদিকে পজিটিভ দেওয়া হয়। ব্যাটারি এভাবে কানেকশন করলে কি হয় দেখো, এর উল্টা ঘটনা ঘটবে। এখানে যে হুলগুলো আছে, হুলগুলো এদিকে দেখতেছে যে তার এখানে নেগেটিভ, তাহলে সে তো তার বিপরীত ধর্মকে আকর্ষণ করবে, তাই না? তো হুল অবশ্য যেহেতু পজিটিভ, সে হচ্ছে এদিকে আকর্ষণ করবে, তাহলে তার দিকটা আসলে কোন দিকে হবে? তার দিকটা আসলে এদিকেই হবে। সেম কন্ডিশন এদের এই ইলেকট্রনগুলোর ক্ষেত্রে, এখানেও যেহেতু ইলেকট্রন ডট যেগুলো আছে সেগুলো আসলে নেগেটিভ ইলেকট্রন না, তো সে কিন্তু পজিটিভকে আকর্ষণ করবে। তাহলে সে কি করবে দেখো, সে হচ্ছে তাহলে তার দিক এদিকেই হবে। তা আলটিমেটলি দেখো তারা এদিকে সরে যাচ্ছে না সবাই, তাহলে এই যে দেওয়ালটা মাঝখানে যে দেওয়ালটা আছে এই দেওয়ালটা আরো বড় হবে না ওরা যদি ওইদিকে সরে যায়? তো এই জন্য কি হয় আসলে, এই দেওয়ালটা আরো বড় হয়ে যায়। ঠিক আছে, এই দেওয়ালটা আরো বড় হয়ে যায়। সো যেহেতু এই দেওয়ালটা যদি আবার রাখি, এই পুরো দেওয়ালটা ধরো, এই যে এই পুরো দেওয়াল হয়ে গেছে, এটা মানে ডিপ্লেশন লেয়ার হয়ে গেছে, তাহলে এই ডিপ্লেশন লেয়ার যত বড় হবে তোমার কারেন্টের পরিমাণ তত কমবে, কারণ এখানে বাধা তত বাড়তেছে। সো এই রিভার্স বায়াসের ক্ষেত্রে যেহেতু তাদের দিকগুলা উল্টা হয়ে যায়, বিপরীত দিকে চলে যায়, তাই তাদের দেওয়ালটা মাঝখানে ডিপ্রেশন লেয়ারটা আরো বড় হয়েছে, যার কারণে এখানে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। ঠিক আছে, তো তার মানে হচ্ছে রিভার্স বায়াসে আসলে কারেন্ট প্রবাহিত হয় না, ফরওয়ার্ড বায়াসে কারেন্ট প্রবাহিত হয়। রিভার্স বায়াসে আবার মাঝে মধ্যে আবার একটা নির্দিষ্ট মাত্রায় গিয়ে কারেন্ট প্রবাহিত হইতে পারে। এটা হচ্ছে তোমরা এরপর একটা টপিক আছে, টপিকটা আমি নাম বলি, জাংশন ডায়োডের ধরো জাংশন ডায়োডের একটা গ্রাফ আছে, বিআই একটা গ্রাফ আছে, ওইটা একটু করে রিডিং করে নিবা, পড়লে আশা করে বুঝতে পারবা যে দূর বুঝো। আমি এই টপিকটা নিয়ে আলোচনা করতেছি না, এটা হচ্ছে দীর্ঘ হয়ে যাবে। সো এটা তোমরা একটু পড়ে নিতে পারো, ওইখানের মধ্যে তুমি বুঝতে পারবা যে রিভার্স বায়াসে আসলে কখন হচ্ছে একটা কারেন্ট চলে আর কখন গিয়ে হচ্ছে চলে না। এখানে একটা ব্রেকডাউন ভোল্টেজের কথা শুনবা তোমরা। ব্রেকডাউন ভোল্টেজ মানে হচ্ছে যে ভোল্টেজে গিয়ে তোমার যন্ত্রপাতি নষ্ট হয়ে যেতে পারে। সো এটা এমসিকিউর জন্য তোমাদের একটু বলে দিলাম, যদি জিজ্ঞেস করে যে কোন ভোল্টেজের কারণে যন্ত্রপাতি নষ্ট হতে পারে, এটা হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ বা জেনারেল ভোল্টেজ বলা হয় এটাকে। ঠিক আছে, আজকে এদুর মতো রাখলাম। এদুর যা পড়াইছে এদুর মধ্যে এমসিকিউ আসলে আশা করি আনসার করতে পারবা, আর যদি সৃজনশীল আসে বা ক খ আসে তাহলে আনসার করতে পারবা আশা করি। নেক্সট ভিডিওতে আমি হচ্ছে ওটা কালকের দিকে পাবলিশ হতে পারে, ওইটাতে আমি হচ্ছে ট্রানজিস্টর নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকে আমাদের দুই, আল্লাহ হাফেজ।